এফটি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিমিতি 16.2 অধ্যায় চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে। তো এর আগের ভিডিওতে আমি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছি। তো তোমাদের মধ্যে যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেল থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এখন আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের 4 নম্বর অঙ্ক নিয়ে। তো এখানে বলা আছে একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইখানে আমি একটা চিত্র আর্ট করে নিছি, যেখানে একটা বর্গাকার মাঠ তোমরা দেখতে পারতেছো। তো ধরি এই বর্গাকার মাঠের একটা বাহুর দৈর্ঘ্য x মিটার। এখন এর চারপাশে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তার মানে এই x এর সঙ্গে এই পাশে 5 মিটার এবং এই পাশে 5 মিটার। তাহলে রাস্তা সহ আমাদের যে বর্গক্ষেত্রটা হবে এটার এক বাহুর দৈর্ঘ্য হবে x + 5 + 5। এইখানে 5 + 5 লেখা হয়েছে কারণ কি, এখানে x এর দুই পাশেই রাস্তা আছে, এই দিকেও রাস্তা আছে, এই দিকেও রাস্তা আছে, যার কারণে এখানে 5 + 5 লেখা হয়েছে। তাহলে কি দাঁড়ায়, x + 10, এটা কি রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য। আমাদের এখানে যে চতুর্ভুজটা দেখা যাচ্ছে বা বর্গটা দেখা যাচ্ছে এর এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত, রাস্তা সহ x + 10 মিটার। এখন শর্ত মতে কি, প্রশ্নের মধ্যে লেখা ছিল যে রাস্তার যে ক্ষেত্রফল ওইটা কত দেওয়া ছিল, 500 দেওয়া ছিল। তার মানে কি, আমরা যদি রাস্তার ক্ষেত্রফলের থেকে আমাদের যে মাঠ ছিল এই মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাচ্ছি, তাই না? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সূত্র ব্যবহার করি বাহুর উপর স্কয়ার। তো এইখানে আমাদের ভিতরে যে মাঠ ছিল এখানে এক বাহুর দৈর্ঘ্য কী ছিল, x মিটার ছিল, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, x² হবে। এবং রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য কত ছিল, x + 10 মিটার। তাহলে রাস্তা সহ বাহুর যে ক্ষেত্রফল হবে সেটা হবে কি, x + 10 এর উপর স্কয়ার দিলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো শর্ত মতে আমরা x + 10 স্কয়ার থেকে x² বিয়োগ করছি, মানে কি মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করছি। তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাচ্ছি এটা ছিল আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো এইখানে আমাদের দেখো কিসের সূত্র হয়েছে, এটা একটা a + b² এর সূত্র হয়েছে না, যে a² + 2ab + b², এই সূত্রটা এখানে হয়েছে না। তো আমরা এর পরিবর্তে x বিবেচনা করব, তাহলে কি হবে, a² মানে x² প্লাস 2 ইন্টু a বলতে এখানে x বোঝানো হচ্ছে এবং b বলতে এখানে 10 বোঝানো হচ্ছে, প্লাস 10² মানে কি b², এবং পরবর্তীতে -x² ছিল সেটা আমি ঠিক রাখছি, ইকুয়াল 500। তো এইখান থেকে দেখো এই 10 × 2 এটা যদি গুণ করা হয় তাহলে 20 হয়, তাহলে 20x, এইখানে আমাদের একটা x² ছিল যেটা প্লাস x ছিল এবং এইখানে একটা -x² ছিল, তাহলে এই দুইটা কি কেটে দিলে 0 হয়। তাহলে এখান থেকে কি হয়, 20x + 100 ইকুয়াল 500। এখান থেকে আমি যদি 20x ঠিক রাখি তাহলে কি হয়, 100টা অবশ্যই চলে গেলে মাইনাস হিসাবে কাজ করবে, যেহেতু এখানে প্লাস হিসাবে ছিল, সো সমান সমানের অবশ্যই চলে গেলে এটা মাইনাস হিসাবে কাজ করবে। তাহলে কি হয়, 500 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে কত পাবো, 400 পাবো। তো এখন এখানে দেখো তো কত ছিল, 20x ছিল, এইখানে 20 কি x এর সঙ্গে গুণ হিসাবে আছে, তাহলে এটা যদি সমান সমানের এপাশে চলে যায় তাহলে অবশ্যই ভাগ হবে, যার কারণে এইখানে জাস্ট x থেকে গেছে এবং এইখানে যে 20 ছিল এই 20 এপাশে গিয়ে ভাগ হিসাবে কাজ করছে। তাহলে 400কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, আমরা 20 পাই। তাহলে এখানে কি পাইলাম, যে মাঠের এক বাহুর দৈর্ঘ্য, আমরা মাঠের বাহু কি ধরছিলাম, x ধরছিলাম, এই যে এখানে চিত্রে আমরা মাঠের বাহু x ধরছি, তাহলে কি x এর মান আমরা পাইলাম 20। তাহলে মাঠের ক্ষেত্রফল কি হবে, আমাদের প্রশ্নে নির্ণয় করতে বলছিল যে মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল ইকুয়াল x², x এর পরিবর্তে যদি আমি 20 বসাই দেই তাহলে 20 এর উপর স্কয়ার করলে কত হয়, 400 হয়।
তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা কত পাইলাম, যে আমাদের এইখানে যে মাঠ ছিল এই মাঠের ক্ষেত্রফল আমরা পাইছি 400। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন। তো এখানে কি লিখছে, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন আমরা সমাধান করি। এখানে দেয়া ছিল কি, আমাদের পরিসীমা ছিল 180। এখন আমরা কি জানি যে 4টা বাহুর যে যোগফল এটাই তো পরিসীমা, তাই না? এখানে যে চতুর্ভুজটা আছে এর এই বাহু, এটা বাহু এবং 4টা যে বাহু আছে এই 4টা বাহুকে যোগ করলেই তো আমরা পরিসীমা পাচ্ছি। তাহলে যখন আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তখন কি হবে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রশ্নে পরিসীমা দেওয়া ছিল 180 এবং একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 45। তাহলে আমাদের যে রম্বসটা ছিল এই রম্বসের এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, 45 পেলাম। এবং আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহু কি থাকে, সমান থাকে। তার মানে এর প্রত্যেকটা বাহুর মান আমরা 45 বিবেচনা করতে পারি। এখন প্রশ্নে এটাও দেওয়া ছিল যে রম্বসের ক্ষুদ্রতম যে বাহুটা কর্ণ আছে এই কর্ণের মান কত দেওয়া ছিল, 54 দেওয়া ছিল। এখন আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কর্ণের মাধ্যমে এই কর্ণকে কি করা যায়, সমদ্বিখণ্ডক করা যায়। তাহলে টোটাল কর্ণের মান যদি 54 থাকে, একে যদি আমরা দ্বিখণ্ড করি বা 2 ভাগ করি তাহলে কত পাই, 27 পাই। তার মানে এই যে ও বিন্দু, এই ও বিন্দুর থেকে সি বিন্দু এইটুকুর মান আমরা কত পাইলাম, 27 পাইছি। এবং এই যে এই দিকের বাহুটা, এই বাহুর মান আমরা কত পাইছিলাম, 45 পাইছি। এখন দেখো তো, এইটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করা যায়, এটা তাহলে কি একটা সমকোণ না? এই সমকোণের ক্ষেত্রে সমকোণের বিপরীত যে বাহুটা এটাকে অতিভুজ হিসাবে কল্পনা করা যায় এবং সমকোণের সঙ্গে যে বাহুটা এটাকে ভূমি হিসাবে কল্পনা করতে পারো। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছিল প্রশ্নে, বৃহত্তম কর্ণের মান নির্ণয় করতে বলছিল। এখন বৃহত্তম কর্ণের মান নির্ণয় করার জন্য আমাদের কি প্রয়োজন, আমরা এই বাহুটার মান জানি, এটাকে যদি ভূমি হিসাবে বিবেচনা করি, এটাকে যদি অতিভুজ হিসাবে বিবেচনা করি তাহলে এটা কি অবশ্যই লম্ব, যেহেতু এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ, ডিওসি। এই ডিওসি ত্রিভুজে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যেখানে আমাদের ওডি এর মান নির্ণয় করা প্রয়োজন। এখন আমরা ওডিকে এক্স হিসাবে বিবেচনা করি বা এক্স ধরি, তাহলে কি আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র ফেলাইতে পারি না? দেখো তো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইখানে অতিভুজের মান আমরা কত পাইছিলাম, এই যে এই বাহুটাকে আমি অতিভুজ ধরছি, তার মানে এটার মান 45। তাহলে অতিভুজের উপর স্কয়ার দিছি এবং এইখানে লম্ব বলতে আমি এক্স স্কয়ার ধরছিলাম, যার কারণে এখানে এক্স স্কয়ার লিখছি। এবং ভূমি বলতে কি, এখানে 27, এর উপর স্কয়ার দিলে 27 স্কয়ার হয়। তো এইখান থেকে আমি এক্সটা যদি ঠিক রাখি তাহলে 27টা এই পাশে নিয়ে আসলে কী হবে, অবশ্যই বিয়োগ হিসাবে কাজ করবে, যার কারণে এক্সকে ঠিক রাখা হয়েছে, 45-এর থেকে 27 বিয়োগ হিসাবে কাজ করছে। এরপর কি করা যায়, যে আমরা জানি এই পাশে যদি স্কোয়ার থাকে তাহলে সমান সমানের উপাশে চলে গেলে ওইটা রুট হিসাবে কাজ করে। তো এইখানে এক্সের উপর যে স্কোয়ারটা ছিল এটা সমান সমানের উপাশে চলে গেলে অবশ্যই রুট হিসাবে কাজ করবে। তো দেখো এখানে কি রুট হিসাবে কাজ করছে এবং এইটা কি পুরো সংখ্যাটার উপরে রুট হিসাবে কাজ করবে। তো এইখান থেকে ক্যালকুলেশন করার ফলে আমরা কি পাবো, এক্সের মান পাবো 36। তাহলে এক্সের মান 36 বলতে আমরা কি পাচ্ছি, এই যে অর্ধকর্ণ মানে কর্ণের অর্ধেকটা, এই অর্ধেকের মান আমি কত পাইলাম, 36। তাহলে এই অর্ধেকের মান কত, অবশ্যই 36 হবে। তাহলে আমাদের ফুল যে কর্ণটা আছে এটার মান কত হবে, এই 36কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাই, আমি 72 পাচ্ছি। তো প্রশ্নে আমাদের নির্ণয় করতে বলছিল কি, যে বৃহত্তম কর্ণের মান নির্ণয় করতে হবে। তাহলে এই যে এইখানে আমি 72 সেন্টিমিটার যে মানটা পাইলাম, এই মানটা কি আমার এইখান থেকে শুরু করে এই দিকে যে বৃহত্তম কর্ণ, এই কর্ণর মান আমি পাইলাম 72।
তো আমরা আরও একটি কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। এখন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এখন আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের 14 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা নিয়ে। তো এখানে সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে আমাদের কি দিছে, আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ দিছে 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। তো ক নম্বর প্রশ্নে আমাদের চাইছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে। তো এইখানে দেখো আমাদের কি লিখছিল যে দৈর্ঘ্য বরাবর ছিল 150 মিটার, প্রস্থ বরাবর ছিল 100 মিটার। তো এখানে দৈর্ঘ্য প্রস্থের মান আমি ইন্ডিকেট করে দিছি, যেহেতু একটা সংক্ষিপ্ত চিত্র আর্ট করতে বলছে। তো এরপরে কি লিখছে যে বাগানটাকে পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, এই দৈর্ঘ্য বরাবর এবং এই দিকের যে প্রস্থ আছে এই বরাবর, দুই দিকে 3 মিটার চওড়া। 3 মিটার চওড়া বলতে কি বোঝায়, রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এতটুকু দৈর্ঘ্য হলো 3 মিটার বা এতটুকু প্রশস্ত এই রাস্তা। তো উভয় পাশে কি আছে, 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তো ক নম্বর প্রশ্নে যেহেতু একটা সংক্ষিপ্ত চিহ্ন চাইছে, তো সংক্ষিপ্ত একটা চিত্র আমি এখানে আর্ট করে দিছি। আশা করি ক নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পারছো। তো এরপরে খ নম্বর প্রশ্নে কি বলছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন রাস্তার ক্ষেত্রফল বলতে কি বোঝাইছে, এই যে জমি বাদে এইটা তো আমাদের বাগান, বাগানকে পরিচর্যা করার জন্য যে জায়গাটুকু আছে এইটুকুই রাস্তা বলা হয় বা রাস্তা। এই রাস্তার ক্ষেত্রফলটুকু আমার নির্ণয় করতে হবে। এইখান থেকে শুরু করে এইখান থেকে এর মধ্যে যতটুকু ভূমি আছে এই ভূমিটুকু আমাদের নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট টাইম আমরা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, সো আমরা মাঠের একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। মাঠের ক্ষেত্রফল থেকে আমরা রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করে নিতে পারি। তো চলো সমাধান করা যাক। এখানে কি দেওয়া ছিল, বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। তাহলে ফুল যে বাগানটা আছে, এই যে ফুল বাগানটা পুরো চিত্র, এই চিত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি যে আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আমরা দৈর্ঘ্যের মান 150 এবং প্রস্থের মান যদি 100 বসাই তাহলে মান পাচ্ছি কত, 15,000। এইটা কি আমাদের ফুল যে মাঠটা ছিল এই টোটাল মাঠটার ক্ষেত্রফল হইল 15,000 বর্গমিটার। তো এইখান থেকে যদি আমি রাস্তা বাদে বাকি মানটুকু বিয়োগ করে দেই তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি, তাই না? তো রাস্তা আমাদের কতটুকু ছিল, দৈর্ঘ্য বরাবর 3 মিটার এবং প্রস্থ বরাবর উভয় পাশে আমাদের 3 মিটার প্রশস্ত ছিল। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কতটুকু হবে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এই যে দেখো টোটাল দৈর্ঘ্য ছিল 150, এর থেকে যদি আমি 3 বিয়োগ করে দিই তাহলেই তো 147 যে মানটা পাচ্ছি এইটাই তো আমার রাস্তা বাদে দৈর্ঘ্য, তাই না? তো এখানে আমি কি করছি, রাস্তা বাদে দৈর্ঘ্য নির্ণয় করছি। এখন রাস্তা বাদে দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে 150-এর থেকে 3 বিয়োগ করে দিছি, দিলে কত হয়, 147 হয়। অনুরূপভাবে রাস্তা বাদে একটা প্রস্থ নির্ণয় করছি, রাস্তা বাদে প্রস্থ কত, 97। কারণ কি দৈর্ঘ্য প্রস্থ উভয় পাশেই আমার 3 মিটার প্রশস্ত একটা রাস্তা ছিল। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাবো, রাস্তা বাদে ক্ষেত্রফল পাবো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 14,259। এই যে 14,259 বর্গমিটার যে মানটা পেলাম এটা কিসের, এটা হলো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা পাইছিলাম কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল এবং পরবর্তীতে আমরা পেলাম রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তো তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, তাই না? তো রাস্তা সহ ক্ষেত্রফল পাইছিলাম আমরা এটা এবং রাস্তা বাদে ক্ষেত্রফল পাইছি এটা। তো রাস্তা সহ যে ক্ষেত্রফল পাইছি এইখান থেকে যদি আমরা রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কি অবশ্যই রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে কি আমরা কত পাচ্ছি, 741 বর্গমিটার। এই 741 বর্গমিটার হলো আমাদের এই চিত্রের মধ্যে যে রাস্তাটুকু ছিল এই রাস্তার ক্ষেত্রফল। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করার ট্রাই করি। এখানে দেখো গ নাম্বারে কি লিখছে, রাস্তাটি পাকা করতে
25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে। এখন কি ইটের দৈর্ঘ্য দিছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ দিছে 12.5 সেন্টিমিটার। এখানে আরেকটা বিষয় আছে, সেটা লক্ষ্য করতে হবে অবশ্যই। এখানে কি একক দিছে সেন্টিমিটার এককে, কিন্তু উদ্দীপকে আমাদের রাস্তাটা ছিল মিটার এককে। তাহলে অবশ্যই আমাদের এই সেন্টিমিটারগুলোকে ভাগ করে মিটারে নিয়ে যেতে হবে। তো আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হয়। তো এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। এখানে কি খ নম্বর থেকে আমরা পাইছি রাস্তার যে ক্ষেত্রফলটা ছিল এটা 741 বর্গমিটার। এখন দেয়া আছে কি ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কত পাবো 0.25 মিটার, এবং ইটের প্রস্থ দেয়া ছিল 12.5 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলে আমরা কত পাবো 0.125 মিটার। এখন তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে আমাদের, ক্ষেত্রফল কি জানি আমরা, যেহেতু ইট একটা আয়তাকার, সেহেতু আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে পারি। তো আমাদের দৈর্ঘ্যের মান কত ছিল ইটের 0.25 এবং প্রস্থের মান ছিল 0.125। তো এই দুইটাকে গুণ করার পর আমরা এই মানটা পাচ্ছি। তাহলে এটা কিসের ক্ষেত্রফল পেলাম আমরা, একটা ইটের ক্ষেত্রফল। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল পাইছিলাম 741 এবং ইটের ক্ষেত্রফল পাইছি 0.03125। এখন কয়টা ইট প্রয়োজন এইটা বের করার জন্য আমরা রাস্তার যে ক্ষেত্রফল ছিল এই ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। এখন রাস্তার ক্ষেত্রফলকে যদি আমরা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাবো এই মানটা হবে আমাদের টোটাল ইটের মান। কারণ কি আমাদের প্রশ্নে বের করতে বলছে যে আমাদের কয়টা ইট প্রয়োজন। এখন এই টোটাল ক্ষেত্রফলটাকে আমরা যখন ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতেছি তখন যে সংখ্যাটা বের হচ্ছে এই সংখ্যাটাই আমাদের কাঙ্ক্ষিত ইটের মান। তো আমরা 23,712টি ইট হলে আমাদের চিত্রে যে রাস্তাটা ছিল এই রাস্তাটাকে পাকা করতে পারবো। তো এই রাস্তাটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের ইট প্রয়োজন 23,712টি। তো এই ছিল আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে এবং এই ভিডিওর ফলে তোমরা যদি উপকৃত হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবে।